সন্ধ্যা সিএনএর স্বাগতায় মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আজকে হাল্লা বলটা শুরু করতে হচ্ছে, এমন কিছু ছবি আজ সামনে এসছে যে ছবিগুলোকে দেখে মানুষ হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছেন না। চোর তো বিভিন্ন প্রকারের হয়। তৃণমূল কংগ্রেসের ভেতরের যে চোরেরা যে ধরনের চুরির ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ছিচি পড়ে যাচ্ছে। বালতি পর্যন্ত চুরি করেছে নাকি তৃণমূল, ভাবতে পারছেন আপনারা? বালতি চোর তৃণমূল আজকে বলতে হচ্ছে। শাড়ির স্তূপের ভেতরে লুকিয়ে রয়েছে তৃণমূল নেতা, তাকে পুলিশ তুলে বার করছে। কোথায় গেছে এই রাজনৈতিক একটা দল যে নাকি 15টা বছর পশ্চিমবাংলা শাসন করেছে? সেই দলের অন্দরের এই ছবিগুলো দেখে আজকে ছি ছি করছেন মানুষ। আমি একটু বলবো প্লিজ ওই শাড়ির ছবিটা চালাতে। আমরা এই ছবি দেখেছি, আমরা ভাবতে পারি না। এই দেখুন, ভাবতে পারছেন উদয়নারায়ণপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে শাড়ির তলা থেকে, আই মিন টু সে শাড়ির যে স্তূপ তার তলা থেকে বার করা হচ্ছে। ভাবুন একবার, মানে এক সময় আমরা দেখেছিলাম তৃণমূলীদের হাতে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশকে টেবিলের তলায় লুকোতে হচ্ছে। আজকে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এই ফ্রি হ্যান্ড হাতে পাওয়ার পর পুলিশ যে সব করতে পারে তার একের পর এক প্রমাণ রেখে যাচ্ছেন। ভাবুন একবার, গো বেচারা এই তৃণমূল নেতার মুখটা দেখুন একবার। মারাত্মক। মানে আমরা যদি এক এক করে আপনাদের সামনে এই ছবিগুলো আজকে দেখাতে থাকি, আপনাদের আমি জানি না কি রিয়াকশন হবে, কি প্রতিক্রিয়া হবে আপনাদের। বেহালাতে দেখলাম বালতি চুরির অভিযোগ, কলকাতা পুরসভার লক্ষাধিক বালতি নাকি চুরি করা হয়েছে। বালতির পাহাড় দেখুন, দুর্নীতির পাহাড় তো দেখেছেন, সিএনএ এক্সক্লুসিভ দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার দেখুন বালতি চুরি করে তৃণমূল নেতার এই পাহাড় বানানোর ছবি। শ্যামপুর জনরোষ এমন আছড়ে পড়েছে, মাথা ন্যাড়া করে আমরা দেখলাম সেই তৃণমূল নেতা, সে আবার দাপুটে, মানে প্রত্যেক এই দাপুটে তার পেছনে একটা করে শব্দবন্ধ যেটা রয়েছে এদেরকে ঘোরানো হয়েছে। এটা মানুষের জনরোষ। কোমরে দড়ি বেঁধে, গলায় জুতোর মালা পরিয়ে, হাত ন্যাড়া করে ঘোরানো হয়েছে। এটা হচ্ছে জনরোষ। এখানে শেষ নয়, আরো ছবি আছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্র, সেটাকে তৃণমূল তার পার্টি অফিস বানিয়েছিল। দেগঙ্গার ছবিটাও দেখাতে বলবো। দেগঙ্গার ছবিটা দেখুন, এই হচ্ছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, সেটার ভোল বদল করে তৃণমূল কংগ্রেস তার নিজের কার্যালয় বানিয়ে ফেলেছিল। মানে মানুষকে আর কি ওই নেতাদের পায়ে পড়তে হতো, প্লিজ চিকিৎসাটা করুন। কি করুন দশা ভাবুন এই অঞ্চলের মানুষদের হয়েছিল। এই মুহূর্তে এগুলো ধরা পড়ছে। আমরা এই ছবিগুলো তো শুরু করলাম, আর এদিকে তো কাউন্সিলর যাদের ওপর লাগাতার ওই ডিম ছোড়া হচ্ছে, ডিম ছুটছেন মানুষজন, ডিম ছুটতে বাধ্য হচ্ছেন, কারণ এরা কিছু বাদ দেননি। এই দেখুন, একটু শুনুন, চোর চোর ক্ষুব্ধ স্লোগানিং শুনুন। বাবুর একবার জোড়াসাঁকো থেকে এই ছবি আমরা যখন দেখছি, কাউন্সিলর এই বাপ্পাদিত্য, কাউন্সিলর জসিমউদ্দিন, এছাড়া আমরা যে কাউন্সিলরকে দেখলাম কাঁথি, সেখানকার অতনু গিরি এবং তার সাগরেদ দিলীপ খান্ডা, 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাদের গ্রেপ্তারির পর মহিলারা বেরিয়েছেন এই ডিম হাতে নিয়ে। এই দেখুন সেই ছবি, আমরা যে ছবিগুলো লাগাতার দেখাচ্ছি, এই ছবিগুলো দেখে ভাবুন একবার। দুর্নীতি থেকে নির্যাতন, শাড়ির স্তূপের তলা থেকে খাঁচাবন্দি দাপুটে তৃণমূল নেতা, আইন শৃঙ্খলার এই চরম অবক্ষয়, সেটা কি প্রমাণ করে না যে 15টা বছর ধরে তৃণমূলের আইনের শাসন নয়, বরং শাসকের বেআইনি রাজত্ব ছিল? প্রমাণ কি করছে না এই ছবিগুলো? পুলিশকে বাঁচিয়ে নিয়ে যেতে হচ্ছে মাথায় যাতে ডিম না লাগে। আমরা কয়েকদিন আগে জয়প্রকাশ মজুমদারকে দেখছিলাম, বলছেন স্যার আমি নামবো না গাড়ি থেকে, এরা আমাকে ছুড়বে।
আমি নামবো না গাড়ি থেকে। পুলিশ বলছেন না, আমি আছি তো, বাঁচিয়ে নেব, অসুবিধে নেই। না স্যার, আমি নামবো না। এই বলতে বলতে নামানো হলো ঠিকই, আর ডিম খেলেন জয়প্রকাশ। আর গিয়ে ভেতরে বললেন, আমি তো বলেছিলাম যে আমাকে নামাতে না, নিয়ে যেতে না এদের মাঝখান দিয়ে। এই সেই জয়প্রকাশ মজুমদার, যাকে আমরা দেখেছিলাম নির্বাচনী সময়ে লাথি খেতে। কচু বনে পড়ে গেলেন জয়প্রকাশ। মারাত্মক মিম, সেই মিম এখনো ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়। গ্রেপ্তারের পর তো এই মিম আরো মারাত্মকভাবে ঘোরাফেরা করছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। 15টা বছর একটা রাজনৈতিক দল, শাসক দল, সে রাজত্ব করেছিল। এবার ভাবুন, এদের পেছনে যে স্ট্যাম্প, চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, মানে কোনো কিছু বাদ দেননি বলে অভিযোগ করছেন মানুষজন। সেই কাঠপানি থেকে শুরু করে, ত্রিপল চুরি থেকে শুরু করে, বাকি তো ছেড়েই দিন, বড় বড় দুর্নীতি আর নাম নিতে হবে না, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। এই হচ্ছে অবস্থা। আজকে লাগাতার এই ছবিগুলো প্রকাশ্যে আসছে, তাই আমাদেরকে অনুষ্ঠান করতে হচ্ছে আজকে। মারাত্মক পরিস্থিতি, যে পরিস্থিতিগুলো নিয়ে আজকে অবশ্যই আমাদেরকে আলোচনায় যেতে হবে। জনরোষ, ডিম ছোড়া, প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক যে ব্যর্থতা সেই সময়কার, সেগুলো কার্যত এই মুহূর্তে সামনে আসছে। তো এই হচ্ছে গোটা পরিস্থিতি। ওভারঅল জায়গায় আমরা এক এক করে আসবো, আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই আসবো। তবে শুরুটা করবো অবশ্যই কাউন্সিলর বাপ্পাদিত্য এবং কাউন্সিলর জসিমউদ্দিন, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। দুজন মহিলা অভিযোগ করছেন, একজন বলছেন আইনজীবী বাপ্পাদিত্যকে নাকি টাকা দিতে হবে, তাও নাকি 20 লাখ টাকা। তার নিজের চেম্বার, সেই চেম্বার তাকে করতে দেওয়া হবে না। একবার অভিযোগটা শোনাই আপনাদেরকে, কি অভিযোগ করছেন নির্যাতিতা, শুনুন। আইনজীবী পারমিতা দে, তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে। বিগত দিনে তার যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তা মারাত্মক এবং এক কথায় ভয়ঙ্কর। কেন? তার কারণ তিনি তার নিজের বাড়িতে চেম্বার করবেন, তার জন্য তাকে 20 লক্ষ টাকা সেলামি হিসেবে দিতে হবে, এবং 2 লক্ষ টাকা তিনি দিয়েও ছিলেন, তাতেও নিষ্কৃতি পাননি। তার কারণ তিনি বলছেন যে তার ফ্ল্যাটের জল বন্ধ করে দেয়া হতো, ক্রমাগত হুমকির সম্মুখীন হতে হতো। তিনি একজন পেশায় আইনজীবী, তাও নিষ্কৃতি পাননি পারমিতা। আমি একটু কথা বলবো দিদি, দীর্ঘ বছর ধরে এই একের পর এক অভিযোগ, নিষ্কৃতি আপনি নিজে আইনজীবী হিসেবে পাননি, আপনার ওপরে যে ঘটনাগুলো, যে অভিযোগ বা যে অত্যাচারগুলো হয়ে এসেছে, গতকালকে ঠিক সেই অভিযোগই করলেন থানার কাছে গিয়ে? হ্যাঁ নমস্কার। গতকাল সেই পূর্ব অভিযোগের ভিত্তিতে নতুন করে অভিযোগ দায়ের করলাম। কারণ 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের আগের থেকে, যখন 2020-তে মানে ভোটের প্রস্তুতি পর্ব, আমরা মিটিং মিছিলের বিভিন্ন থাকতাম, সেই সময় থেকে টার্গেট করা হতো আমাদেরকে ত্রাস এবং সন্ত্রাসের যে ভয়, হুমকি দেওয়া, যাতে আমরা কোনোভাবে অ্যাক্টিভ না থাকি, আমরা এই পার্টি ছাড়তে বাধ্য হই। কিন্তু আমরা যেহেতু মাথা সোজা রেখে চলেছি, আমরা ভয় পাইনি। তখন তারপর থেকে শুরু করলো অকথ্য অত্যাচার 21-এর পোস্টপোল ভায়োলেন্সের পরে। যখন সেখান থেকে রাত 12টার সময় আমার মামলা করাও আছে, রাত 11:55-তে 2রা মে আমার বাড়ি ভাঙচুর করে। বাপ্পাদিত্যর প্ররোচনায় ওখানের সমস্ত হুলিয়ান অ্যাক্টিভিটি 50 জন, যাদের আমি আগে নাম দিয়েছি, আর বাদবাকি নামগুলো এতদিন আগের পুলিশের, থানার প্রশাসন কিছুতেই হেল্প করেনি, কোনোভাবে তাদেরকে অ্যারেস্ট করেনি। আমি বারবার নারাজি পিটিশন দিয়ে। আরো একটা অভিযোগ আছে, আরো এক নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন মারাত্মক। সেই অভিযোগও কলকাতা পুলিশের একজন সার্জেন্ট, তার বিরুদ্ধে মূলত নির্যাতিতার অভিযোগ যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। আর এই সার্জেন্টকে সাহায্য করেছিলেন কে? নাই কাউন্সিলর। সেই অভিযোগটাও সংক্ষিপ্ত আকারে একটু শোনাই আপনাদের, আমি তারপর আলোচনায় আসবো। বাঘাযতীনে রয়েছি। বাঘাযতীনের এক মহিলা, তিনি আবার মারাত্মক অভিযোগ করছেন। তিনি বলছেন যে এক কলকাতা পুলিশের সার্জেন্টের সঙ্গে তার পরিচয় হয়েছিল, দীর্ঘদিনের সম্পর্ক এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এবার তিনি যখন প্রতারিত হয়েছেন ওই সার্জেন্টের কাছ থেকে, তিনি পৌঁছে গিয়েছিলেন পাটুলি থানায়, কিন্তু পাটুলি থানায় অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। তার কারণ ওই সার্জেন্টের সাথে নাকি এই বাপ্পাদিত্য দাশগুপ্তের এতটাই ভালো সম্পর্ক যে বারংবার তিনি বাঁচিয়ে দিয়েছেন ওই সার্জেন্টকে এবং ওই
মহিলা বা ওই নির্যাতিত মহিলা তিনি যখন কাউন্সিলরের দ্বারস্থ হয়েছেন তাকে রীতিমতো দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন, সেখানেও তাকে একই রকম ভাবে দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন ওই নির্যাতিতা মহিলা, একটু কথা বলে জানার চেষ্টা করবো। ম্যাডাম, ঠিক কি অভিযোগ আপনার, মানে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল আপনার? 2017 সালে যখন কৌশিক মজুমদারের বিরুদ্ধে আমি অভিযোগ জানাই, যখন আমি দেখলাম যে আমি পুরো চিট হয়েছি, সে বিবাহিত ছিল, সে আমাকে অবিবাহিত বলে আমার সাথে মেলামেশা চালিয়ে যায়, তো তখন আমি বাপ্পাদার আমি দ্বারস্থ হই যে আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনার বন্ধু আমার সাথে এরকম করেছেন। বাপ্পাদা বলছে ও বন্ধু, ওকে আমি হেল্প করব, কিন্তু তোমাকে তো আমি কোনো হেল্প করতে পারবো না, তুমি থানায় যাও, তুমি নালে কোর্টে যাও, কোর্টে গিয়ে তুমি এটা লড়াই করো। এবং আমি বললাম তাহলে যে আপনি ওর ওয়াইফকেও যে আপনি চাকরি করিয়ে দিয়েছেন, 2016-তে ওর ওয়াইফকেও স্কুলের চাকরি করিয়ে দেয়, বলছে ও আমার বন্ধুর বউ বলে আমি ওকে হেল্প করেছি, তোমাকে আমি কোনো হেল্প করতে পারবো না। এখানে শেষ নয়, 39 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে 2023 সাল থেকে এক নাবালিকাকে নির্যাতনের যে মামলা, সেই মামলা চলেছে এবং তাতে এখন গ্রেপ্তার হয়েছে সে, সেটাও মারাত্মক। আমরা পরিচয় করে দিই, কারণ এই পরিস্থিতি নিয়ে শুরুতেই আলোচনায় আসবো আমরা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এক এক করে পরিচয় করে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র পলাশ অধিকারী, পলাশকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত কুমার রাইট, কংগ্রেস মুখপাত্র, জয়ন্ত তাকে স্বাগত। রয়েছেন দেবব্রত রায়, তৃণমূল সমর্থক, আপনাকেও স্বাগত দেবব্রত দা। আর দূরাবাস থেকে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দা, স্বাগত আপনাকে। আমি একটু সংক্ষিপ্ত আকারে প্রত্যেকের কাছে শুরুতে আসবার চেষ্টা করব। শুরুটা করবো অমিতাভ দাকে দিয়ে। অমিতাভ দা, আমার প্রশ্ন হচ্ছে, মানে তৃণমূল 15 বছরে কি করেছে এটা তো বলতে হবে আমাদেরকে। মানে তৃণমূলের আইনের শাসন নয়, বরং এই শাসকের বেআইনি যে রাজত্ব তারা চালিয়েছিল, এটা তো স্পষ্ট ছবি আজকে। দেখো, বেআইনি কাণ্ড কারখানা, বেশি শক্তির ব্যবহার, অর্থরাশির ব্যবহার, দুর্নীতি, এ সমস্ত অভিযোগ একরকম একদিকে, তার জন্য নানা রকম ফৌজদারি আইন কানুন ইত্যাদি রয়েছে। কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে এই যে যত এখন এইসব বিধায়কদের অফিস টফিস, এই কাউন্সিলরদের অফিস টফিস যেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে, সেখানে এই খোঁজ খবরের সময় গর্ভনিরোধকের প্যাকেট একদম খুঁজে পাওয়া যাচ্ছে। ভাবো, এই পরিস্থিতির শিকার কত মহিলা এখনো মুখ খোলেননি। মানে যাদের প্যাকেট বাক্স বাক্স দরকার হয় এসব জিনিস, তারা ঠিক ওই কেন্দ্রগুলোতে, ওই জনসংযোগ কেন্দ্রগুলোতে, যেখানে বসে তারা জনপরিষেবা দেবেন, মানুষকে তাদের স্বাচ্ছন্দ্য পৌঁছে দেবেন, সহায়তা পৌঁছে দেবেন, সরকারি সহযোগিতা পৌঁছে দেবেন, সেখানে বসে তারা যে কীর্তিটা করতেন, তাহলে পর্দার আড়ালে আরও কত গল্প বাকি রয়েছে। এরা অ্যারেস্ট হবার পর একটা দুটো গল্প এরকম সামনে আসতে শুরু করেছে। একজন প্রতারিতা এখানে বলছেন, ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে আমরা দেখলাম, যিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনিও বক্তব্য রাখছেন শুনলাম, কিন্তু এখনো মুখ খুলতে পারছেন না লোক লজ্জায়, বা সামাজিকভাবে তাদের অবস্থান, পারিবারিক অবস্থান বিগড়ে যেতে পারে এই ভেবে। এমন কত অংশে রয়েছে বলুন। ঠিক যখন ওই সন্দেশখালিতে পিঠে বানানোর কথাগুলো শুনতাম, তারপর একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছিল যে না, ওগুলো সমস্ত মিথ্যে কথা। কিন্তু কার্যত আজকে তো এই প্রমাণগুলো মানে উঠে আসছে, যখন লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, কাদের শাসনে ছিলাম আমরা। এবং লক্ষ্য করলে দেখবে, মানে প্রতি 72 ঘন্টার মধ্যে তুমি দেখবে ঠিক উইদিন 50 থেকে 60 কিলোমিটার এর ভেতরেই নানান স্থল থেকে এই ধরনের চিহ্নিত অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে একটা সময়ের পরে হয়তো গোটা বাংলার এমন কোনো এলাকা থাকবে না যেখানে এইরকম দুষ্কৃতী বাহুবলীদেরকে জনপ্রতিনিধি করে দিয়েছিল এই দলটা, এবং তার ভিত্তিতেই ক্ষমতায় তারা টিকে থাকে। একদম, মানে অমিতাভ দা, আপনার এই কথা দিয়ে আমার এই প্রশ্নটা থাকছে। একটা যে ক্লাবগুলোকে পূজার আছিলায় এত টাকা দেওয়া হয়েছে, সেই টাকার কি ব্যবহার হচ্ছে এ তো আমরা পরিষ্কার সচক্ষে বোধহয় দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সাধারণ মানুষ বুঝতে পারছে। ভাবো তো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। এই শাসন আর যদি আরো 5 বছর কোনোভাবে টিকে যেত, কি সর্বনাশ হতো বাংলার মায়েদের, মেয়েদের। সত্যি স্বপ্নেও ভাবা যায়। মানে লজ্জার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে দল কি এদের ভোট জেতার মেশিন ভেবে অপরাধের লাইসেন্স দিয়ে দিয়েছিল নাকি? আমার তো এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে। শুধু লাইসেন্স না, বকলস ছাড়ারও কুকুরের মতো ছেড়ে রেখেছিল, একদম একেবারে না হলে পরে পশুর মতো ছেড়ে রেখেছিল মানুষের উপর। কি অবস্থা! এইভাবেই এরা ভোট আদায় করতো, মানুষকে ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখতো। এদের মুখে গণতন্ত্রের কথা শুনি এখন।
এদের মুখে শুনি এখন বুলডোজার রাজনীতি চলবে আমি জানি না এদের- দেবব্রতদা গণতন্ত্রের কথা কি বলবেন, আমি দেবব্রতদার কাছেই আসবো ঠিক এই প্রশ্নটা একদম আপনার এই জায়গাটা তো দেবব্রত। এবং আশা করবো উনি মুখোশটা খুলে রেখে কথা বলবেন, আশা তো মানে আমরা প্রত্যেকে মানুষের করি। মুখ নিয়ে কথা বলবেন। দেখুন, এতদিন তো দলীয় মুখোশ পরে বসেছেন এখন চ্যানেলে। মুখ এবং মুখোশের যেটা কথা বললেন, আমার মনে হয় মুখোশটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আর মুখটা হচ্ছে ওই আকাশ গায়েনরা, যে আকাশ গায়েনরা এমন থানির ছুঁড়ে মানে মানুষ খুন করার চেষ্টা করে। যাই হোক, মুখোশের কথা যখন হলো, এবং আমি যে জায়গাটায় আসছি, দেখুন আমরা কি সংস্কৃতি, দেখুন কেউ যদি অপরাধী হয় নিশ্চয়ই তার শাস্তি অবশ্যই হোক, ভারতীয় ন্যায় সংহিতায় যে যে নিয়মকানুন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওটা অপরাধী, কিন্তু সবাই শুনুন অপরাধী। শুনুন শুনুন 2011 সালে তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় এসেছিল, সেই জায়গা থেকে আমরা 55,000 অবিভক্ত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল। কিন্তু একটা জায়গায় এই ধরনের মব লিঞ্চিং, আমি জানি না কোন সুস্থ সমাজে এই ধরনের মব লিঞ্চিং, আমি বলছি যদি অপরাধী হয় কি অবশ্যই বলছেন মশাই? আরে বলতে কি দিন। বলছেন? আপনাকে এই ধরিয়ে ধরনের- দিই, ধীরেন লেট। এই ধরনের মব মনে পড়ছে লিঞ্চিং, সেই বয় প্রবীণ মানুষকে CPM এর নেতা এইভাবে মারধর, যাকে বাজারের এইভাবে মাঝখানে মাথা নেড়া টেনে করা, হিঁচড়ে আমরা আপনারা মেরে কোন মাথা মধ্যযুগীয় ফাটিয়ে দিয়েছিলেন। শাসন ব্যবস্থা সেইগুলোকে বসে প্রদীপ বসে তার সমর্থন কথা করছে। প্রদীপ তার আমরা কোন বর্তমানে শাসন মনে ব্যবস্থা পড়ছে যাচ্ছি? দেবলীনা হেমব্রমকে মনে আছে? মানে এরা যখন সাধারণ মানুষের বাড়িতে ঢুকে ঢুকে যাতা কাজকর্ম করতেন তাতে কোনো অসুবিধা ছিল না। ফাঁকা করে দিয়েছেন, বিজেপি জনপ্রতিনিধিকে মেরে গাছের ডালে লটকে কিন্তু দিয়েছেন। এইভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সে অপরাধী অভিযুক্ত, অনেক অভিযুক্ত দেখা গেছে তারা ওয়াশিং মেশিনে ওয়াশ করে তারা একদম বড় বড় নেতা হয়ে গেছে, বড় বড় জায়গায় বসে গেছে। এখন অভিযুক্ত তার এখনো কোনো দোষ পরিবর্তন প্রমাণ নেই। হয়নি, বাহ, খুব প্রতিটা জায়গায় দুর্ভাগ্যজনক। কিছু এরা জায়গায় এখনো ওই মুখোশের আড়ালে একটা করে এই ধরা হচ্ছে, ভাবজাতিটাকে সেখানে সমর্থন হয়তো জুগিয়ে যাবে। গর্ভনিরোধক পাওয়া যাচ্ছে, সেখানে এদের নির্লজ্জতার করে দেওয়া হচ্ছে। কি হলো? পরিমাণ- আমি এক দুটো জায়গায় এদের মালা রায়, নির্লজ্জতার কোনো মালা পরিমাপ নেই। রায়কে কোর্ট থেকে বেল নিতে হয়েছে, ছি, কারণ ছি, কি ছি, ছি, তিনি নাকি আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। মানে বুঝতে পারছেন কি ধরনের মানে কনস্পিরেসি চলছে, এটা কি সংস্কৃতির আমরা আমদানি রেখেছিলেন করেছি। মানে এই পুলিশ সরকার যদি- আসার পর এই ধরনের পুলিশ সংস্কৃতি যদি তারা সমর্থন প্রমাণ- করছে। 15 বছরে কি সংস্কৃতি চলেছে আরে, দেবব্রতদা? আরে, পলাশ আরে, actually- পলাশ আমি আসছি, একটা দ্রুত বিরতি নিয়ে আমাকে আসতে হচ্ছে। পলাশ, একটা দ্রুত বিরতি নিচ্ছি, আমি এই আলোচনায় ফিরছি। সঙ্গে এই প্রশ্নের জায়গাটা হয়তো করতেই হবে, কারণ আমরা যে ছবিটা দেখেছি ওই সারি স্তূপের নিচ থেকে টেনে বার করছে পুলিশ। আমার এই প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ, ডিজে বাজাবো, তথাকথিত মানে এখনো পর্যন্ত সে রয়েছেন, তিনি বলেন, আপনি ভাবুন একবার যে যারা এত বড় বড় ডায়লগবাজি করেছে, আজকে এই সমস্ত তৃণমূল নেতারা তাদেরকে কোথা থেকে বার করাতে হচ্ছে? শাড়ির আঁচলের নিচ থেকে। ভাবা যায় এটা কতটা বড় লজ্জার। আজকে এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। আমি জানি না এই ছবির দেবব্রতদা কি বলবেন। আমি পলাশের কাছে আসি, পলাশ কি বলবেন? না দেখুন, দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা কুক্ষিগত করেছিল, তারা নিজেদেরকে সর্বশক্তিমানের অনুভূতিহীন প্রতীকে পরিণত করেছিল। তারা ভেবেই নিয়েছিল যে বাংলা থেকে কোনোদিনই তৃণমূল কংগ্রেস যাবে না এবং তাদের এই লুটের রাজত্ব বহাল থেকে যাবে। আজকে দেখবেন বিভিন্ন তৃণমূলের নেতারা, কাউন্সিলররা, কেউ নেপালে পালিয়ে গেছে, কেউ আমাদের দক্ষিণ ভারতের দিকে পালাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে আমাদের দার্জিলিং, কালিম্পংয়ে। কেন পালিয়ে যাচ্ছে, কেন তাদেরকে পালাতে হচ্ছে? দেখবেন পুজোর সময় তৃণমূল নেতাদের মধ্যে কম্পিটিশন হয় যে কে কত বড় পুজো করবে। তারপরে কি শুরু হলো? তৃণমূল নেতাদের মধ্যে হলো কে কত চুরি করবে, মানে এ কত প্রপার্টি করেছে, ও কত করে, নিজেদের মধ্যে একটা বিশাল কম্পিটিশন লেগে গেল। আজকে তারা যদি ভগবানের উপর বিশ্বাস করতো, আস্থা রাখতো, তাহলে তারা এরকম করতো না। যে গুটি কয়েক তৃণমূলের ভালো নেতা ছিল, তারাও তাদের মধ্যে এইরকম এই কন্ডিশনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেললো। আজকে কোন দিক থেকে শুরু করবো আপনি বলুন? তৃণমূল কংগ্রেসের কোন চুরির দিক থেকে শুরু করব? দীর্ঘ 15 বছর ধরে যে কলকাতা সারা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই কলকাতাকে দীর্ঘ 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের আমলে একেবারে তলানিতে পৌঁছে যেতে হয়েছে। একটা সময় বলা হতো, মানে অন্যান্য রাজ্যের মানুষরা বলতো যে বেঙ্গল GDP-তে 3 নম্বর ভাই, সারা ভারতবর্ষে আপনাদের দেখে দ্বিতীয় ধনী বৃহত্তম শহর। কি বলছো? থুতু না ফেলে দেন। কি বলছো ভাই? একটু চুপ করে বসুন, মানে চুপ করে বসুন। ভারতবর্ষের তৃতীয় ধনী শহর কলকাতা, তাকে বলছো? অদ্ভুত। আজকে মানুষ এদেরকে দেখে থুতু দিচ্ছে, ডিম নিয়ে চলে আসছে। কেন চলে আসছে? কেন কুণালকে লোকাতে হচ্ছে? কেন পার্থকে লোকাতে হচ্ছে? কেন অভিষেককে লোকাতে হচ্ছে? কারণ এরা নিজেরাই জানে যে মানুষ, তৃণমূল আর মানুষ এই দুটো একেবারে বিপরীত। মানে তৃণমূল কোনোদিনই মানুষ হতে পারে না, আর মানুষ কোনোদিনই তৃণমূল হতে পারে না। তাহলে আজকে এই অমানুষগুলো, এই যারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে, তারাই আজকে তৃণমূল। আজকে কোথায় লোকাবে এরা খুঁজে পাচ্ছে না। কেউ বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, কেউ পালানোর চেষ্টা করছে শাড়ির তলায়, কিন্তু আইন এবং আমাদের প্রশাসন এবং সর্বোপরি ভগবান, তাদের কাছে কিন্তু এদের সবার বিচার হবে। এদের জন্য কোনোদিনই বিজেপির দরজা খোলা নেই এবং সাধারণ মানুষ এদের বিচার করবে আইনের আওতায় এনে। মানে আমরা সবার কাছে দেখিয়ে দেব যে
বিনা মানে মানুষের জীবনকে যারা রসাতলে করে দিয়ে, মানুষের ভবিষ্যৎকে যারা নষ্ট করে দিয়ে, তারা কোনোদিনই সর্বশক্তিমান হতে পারে না। সেই সংস্কৃতির একটা কথা ভাই, আছে, এই ন্যাড়া করে ঘোরানোকে সমর্থন করো, অধর্ম উলঙ্গ করে নৈরাজ্য- ঘোরানোকে এই চুপ করো, চুপ করো। এগুলো তোমাদের তো অধর্ম মানে নৈরাজ্য তাপস- মানে তাপস ডিএনএ তে তপন ঢুকে আছে, অজ্ঞান- সারা ভারত জুড়ে তো আমরা দেখতে পাই। না না কে হু ইজ হি? বুঝছি, অধর্ম নৈধতে তাবদ তত ভদ্রানি পশ্চাতি, এই সমস্ত লোকদের দেখে মানুষ ছুটে দিচ্ছে। আপনারা মানে শোনো, যাদের বলবে এখন ওয়াশিং মেশিনে ঢুকে দাদা, ওয়াশ করে বাড়ির নিলে জানলা আপনি সেই এখন খোলেন? নেতা আপনি হয়ে যাবে, বাড়ির তুমি জানলা স্যালুট দেবে। খোলেন? আপনি কোথায় থাকেন, কোথায় বাড়ির জানলা খুলতে পারেন তো? আরে না, শোনো না, এখন- ড্রেনের জল ছুঁড়ে মারে আরে না তো তোমরা কেউ? যাকে ড্রেনের জল গালাগালি ছুঁড়ে দাও, মারে না তো দুদিন পর কেউ? তাকে এদেরকে স্যালুট দেখা দাও, যায় না। তাকে এরা তাকে হচ্ছে- স্যার বলো, এরা হচ্ছে ওই তাকে স্যার পিছনে- বলবে, স্যালুট দেবে। এরা কোথায় ঘুরে বেড়াচ্ছিল, আজকে তৃণমূল পাঠিয়ে দিয়েছে টিভিতে। এদের কেউ আগে কেউ গালাগালি দেখেনি। দিয়েছো, আবার ওয়াশ করে তোমার মাথায় বসিয়ে দেবে, স্যার বলবে। এই এক সেকেন্ড, যারা আজকে আমাদেরকে দেখছে তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, তারা যেন আমাদের কথাগুলো সুস্পষ্ট হয়ে শুনতে পায়। তৃণমূলে আমল চলে গেছে, এই চুপ করুন, আমরা চাই তো তৃণমূলের আমল 450 চলে টাকা গেছে। গ্যাস দাও, তারা এখানে- চায় তো, তারা এখানে- চায় তো যুবসাথীর টাকাটা পাক, তারা চায় তো। এই যুবসাথী আর চুপ করো না। ওই দেখো, ওই কি, সত্যি একটু কথা, চুপ করো, ভদ্রভাবে মানুষ শেখো, চুপ করবে তো, একটু চুপ করো। দিতে পারবে না তো। তৃণমূলের অভিষেকের সময় চলে গেছে রে ভাই, একটু চুপ কর, শুনো কথা শুনো। তোমার সময় বলিনি, ধৈর্য রেখেছি। না, তোমাকে ধরিয়ে দিলাম। হ্যাঁ, সেটা শোনার যে এক ধৈর্য রাখো। তোমাদেরকে ওই 15 বছরের অপশাসন চলে গেছে, এবার ভালো করে কথা শুনতে শেখো, না হলে শুনিয়ে দেবো কিন্তু। শোনো না, তাহলে শুনতে চুপচাপ চাই তো। করে- হ্যাঁ, তাহলে চুপ করে কথা এটা বলো। শুরু শুরু, এই interrupt দেখুন, করো না। এই ধমকাচ্ছে, দেখুন এই দেখুন, Interrupt করো না। এই দেখুন, এখানে বসে তোমরা ধমকাচ্ছে। এমনি মরে আছো, এই দেখুন, এমনি মরে আছো, তোমাদের কি ধমকাচ্ছে? এমনি ধমকাচ্ছে। এমনি মরে আছো, এই বিষয়টা কোথায় লোক বুঝতে পারছে না। আড়ালে চলে যাচ্ছে। অমিতাভ দা কি বলছেন? দাদা, দেবব্রত বাবু কি ভুলে গেছেন? এক এক করে উদাহরণ তুলে আনবো। আরে না। কান্তি গাঙ্গুলিকে আপনারা হেনস্থা করেছিলেন, কান্তি গাঙ্গুলির মতো মানুষকে। ধীরেন লেট, মনে আছে নামগুলো? মনে পড়ছে? যজ্ঞেশ্বর দত্ত, প্রদীপ তাকে কুপিয়ে হত্যা করেছিলেন। দেবলীনা হেমব্রমকে বিধানসভার ফ্লোরে চুলের 55,000 মুঠি কর্মী টেনে আমাদের ফেলে- ফোন হয়েছিল। একটা বামেদের কারোর হাতে গায়ে হাত দিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনানো হয়েছিল। কোন সংস্কৃতিকে সমর্থন করছে? যতগুলো পার্টি অফিস সংস্কৃতিকে সমর্থন করছে, মব লিঞ্চিংকে, মব লিঞ্চিংকে সমর্থন করছে। 55 আমাদের যদি পুলিশ এখনো প্রকাশ্যে পার্টি অফিস ভাঙা হয়নি। পুলিশ চাইলে সেই কলকাতায় তালিকা কারোর গায়ে হাত দেওয়া হয়নি, পারে। আমরাও ক্ষমতায় কিন্তু এসেছিলাম, প্রকাশ্যে আমরা বিরোধী আপনাদের থেকে। গন্ডারের চামড়াতে সামান্য মাত্র কোথাও করা হয়নি। এই যে এখন নির্লজ্জের মতো ভাই, বসে তুমি যে- কিছু আছে, যে- তুমি যে কতদিন তর্কগুলো রাজনীতি এরা করছো? তর্ক করছে। আমরা বামেদের সাথে লড়াই করেছি, বেশ, আমরা লড়াই করেছি, আমরা বামেদের অপশাসন লড়াই করেছি, আমরা বামেদের ছিলাম। আপনাদের কোনটা শাসনের সংজ্ঞার মধ্যে পড়ে? আপনাদের শাসন আমলটা শাসনের সংজ্ঞার মধ্যে পড়ে? রাজনৈতিক সাংবিধানিক অর্থে শাসন যা বলে তৃণমূল আমল তার মধ্যে পড়ে। 2011 সালে তৃণমূল আমল ঠিক আছে, আমি জয়ন্তদার কাছে আসি। শাসন কি বোঝেন? শাসন নিয়ে কথা বলছেন, বেশ, শাসনের বেশ। কিছু বোঝেন আপনারা? আমি জানি না, ঠিক গুরুত্ব রাখছে এই জায়গাতে। আমি জানি না আজকে একজন গ্রেপ্তার হলেন কাউন্সিলর, যে 2023 সালে এক নাবালিকাকে নির্যাতন করেছিল। আমি জানি না এটা সমর্থন করবেন দেবব্রত দা, আমি জানি না। মানে আপনারা কিভাবে এখনো পর্যন্ত বলে যাচ্ছেন আজকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, এই কাউন্সিলরকে 2023 সালে যখন অভিযোগ, তখন থেকে কেন তাহলে পরে এই মামলা থাকা সত্ত্বেও একে কোনো রকমভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল না? আমি জানি না। আমি জয়ন্তদা আপনার কাছে আসি। এই তো দেখতে পাচ্ছি জসিমউদ্দিনরা ঘুরে বেরিয়েছে। সঠিক বলেছেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করেছি আমরা বামফ্রন্টের জামানায়, এবং সেই বামফ্রন্টের এসএফআইয়ের বিরুদ্ধে যখন লড়াই করছি আমরা কলেজের গেটে, তখন সেই সময় তৃণমূল নিতান্তই শিশু। তার কারণ 2004 সালে তৃণমূলের মাত্র একজনই সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সেখানে পশ্চিমবাংলা থেকে 6 জন সাংসদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমরা যখন আমাদের কারোর সঙ্গে আলোচনা হতো, তো আমরা তখন বলতাম, এবার কেউ যদি কিছু আলতাবড়ি কথা বলতো, যে কথার কোনো মানে হয় না, যে কথার কোনো ব্যাখ্যা হয় না, আমরা তাকে বলতাম, আরে তুই পাগল না সিপিএম। আর এখন এই 2011 থেকে 2026 যে পিরিয়ডটা আমরা যেটা অতিবাহিত করলাম, এখন লোকে কাউকে দেখলে, মানে কেউ যদি কোনো গঠিত অপরাধ করতে গিয়ে ধরা পড়ে, তাকে বলে কি, আরে ভাই তুই চোর না তুই তৃণমূল। মানে ওই পাগল আর না সিপিএম, না তুই চোর না তৃণমূল, তারই বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেলাম কলকাতা পুরসভা 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিনের ক্ষেত্রে। এই জসিমউদ্দিন যে ভদ্রলোক, এখন আমি ওনাকে ভদ্রলোক বলছি, আপনারা হয়তো সকলেই অবাক হচ্ছেন, বা আমার কো প্যানেলিস্টরাও হয়তো অবাক হচ্ছেন যে কেন ভদ্রলোক বলছি। ইনি হচ্ছেন আমার 38 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা, আমার উল্টো দিকের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন জসিমউদ্দিন। এবং ওই 39 নম্বর ওয়ার্ডের মধ্যে ঠনঠনিয়া কালী মন্দিরটাই পড়ে, যে ঠনঠনিয়া কালী মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে মাকে খুব আরতি করলেন, পুজো করলেন ভোটের আগে, আমরা দেখলাম।
তো এই জসিমউদ্দিনের কীর্তিকলাপ কিন্তু আজকাল নতুন নয়। তার ছেলেরও তো কীর্তিকলাপ আছে। জসিমউদ্দিনের কীর্তিকলাপ, কুকুরকে চাপা দিয়ে তার গাড়ি চলে গিয়েছিল, পৈশাচিক আনন্দ নিয়েছিল। জসিমউদ্দিনের কীর্তিকলাপ শুরু হয়েছিল 2010-এর থেকে, যখন উনি সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন। এই 39 নম্বর ওয়ার্ডের এরা হচ্ছে সিপিআইএম এর কাউন্সিলর, আচ্ছা। এরা সিপিআইএম এর হারমাত ছিল একটা সময়। এই হারমাদরাই যখন পরবর্তীকালে জার্সি চেঞ্জ করলো, তখন এই তৃণমূল এদেরকে সাদরে গ্রহণ করলো, জেনে গ্রহণ করলো যে এরা হচ্ছে হারমাদ, এরা হচ্ছে ডাকাত, এর বড় ভাই লাইফারের আসামি, সে জেল খেটেছে মার্ডারের অভিযোগে। এই ধরনের যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সেরকম ধরনের একজন কাউন্সিলরকে তৃণমূল গ্রহণ করলো এবং তাকে পরপর দুবার তাকে টিকিট দিয়ে তাকে ভোটে জেতালো। মানে ওই ভোট জেতার মেশিন বলে আর এবং কি, যা খুশি তাই করে। গতবার 2021 সালের ডিসেম্বর মাসে যে পৌরসভা নির্বাচন হয়েছিল, যেটা তো নির্বাচন আমরা বলি না, সেটা হচ্ছে লুটতরাজ হয়েছিল, সারা কলকাতা জুড়ে লুটতরাজ হয়েছিল। সেই লুটতরাজের নির্বাচনে ওখানকার কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি ওনাকে ওনার এলাকায় হারিয়ে দিয়েছিলেন জসিমউদ্দিনকে। পরবর্তীকালে অন্য জায়গায় অন্য এলাকায় এসে তিনি হেরে গেছেন ওই লুটতরাজের জন্য। মানে জসিমউদ্দিনের আজকে গ্রহণযোগ্যতা যে কি তলানিতে ওই অঞ্চলে, আপনাদের রিপোর্টাররা যদি ওই অঞ্চলে যায় তখন তারা বুঝবে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে। বুঝলাম। ওখানে একটা মাদ্রাসা আছে বৈতুলমল কেলাবাগান বলে, আচ্ছা। মানে কলাবাগান অঞ্চল মেচুয়ার, ওখানে কলাবাগান খুব প্রসিদ্ধ অঞ্চল কলেজ স্ট্রিট মার্কেটের ঠিক পেছনে। আর এই যে কলেজ স্ট্রিট মার্কেটটা, যেটা এই যে মানে অব্যবস্থায় ঠিক। এবং মানে যেটা বেঙ্গল শেল্টার গ্রুপ আজকে ছেড়ে দিতে বাধ্য হলো, ছেড়ে দিয়ে চলে গেল। এই যে কলেজ স্ট্রিট মার্কেটটা যে তৈরি হলো না, আজকে কলেজ স্ট্রিট মার্কেট দোতলা অবধি তৈরি হয়ে বাকিটা স্যাংশন অবস্থায় থাকার পরেও যে আছে কলেজ স্ট্রিট মার্কেট, যে এরকম একটা মানে পুরো বাড়ির মতো চেহারা নিয়ে রয়েছে, সেখান থেকে যে লোহা চুরি হচ্ছে, সেখান থেকে যে সিমেন্ট বালি চুরি হচ্ছে, যার জন্য বেঙ্গল শেল্টার গ্রুপের যিনি মালিক সমর নাগ, উনি পর্যন্ত সারেন্ডার করে দিলেন ব্যাংকের কাছে যে না, আমি দেউলিয়া ঘোষণা করছি নিজেকে। তারও পেছনে হচ্ছে জসিমউদ্দিন। জয়তদা, আপনি যেগুলো বলছেন, আমরা তো এটাও দেখলাম, সুরুচি সঙ্গের মাঠ তার নিজের মাঠ নয়, এলআইসির জায়গা তারা এতদিন ধরে জবরদখল করে চালিয়েছে। এই জসিমউদ্দিন যে বাড়িটায় থাকে, সেই বাড়িটাতে তিনি 3খানা ফ্লোর ইললিগাল কনস্ট্রাকশন করেছেন। তিনি সেই বাড়ির ছাদে সুইমিং পুল বানিয়েছেন। তাহলে এদেরকে তৃণমূল কংগ্রেস কি বলবে? আমি তিনি যে পুরো বোর্ডের, তিনি জসিমউদ্দিন যে পুরো বোর্ডের অংশ, তার মেয়র ছিলেন কে? তার মেয়র হচ্ছেন ফিরাদ হাকিম, যে ফিরাদ হাকিম সবাইকে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। এই জসিমউদ্দিনের মতো লোকেদেরকে সামনে রেখে তারা দাওয়াতে ইসলাম দিচ্ছেন। শুধু দাওয়াতে ইসলাম এই নয়, একদম আমি আসছি, পলাশ আসছি। আমি ওই কালি, ডিম ছোড়াছুড়ি, এই সব কিছু তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর এবং ছোট থেকে বড় থেকে মাঝারি যে সমস্ত নেতা, দুর্নীতি, তারা একেবারে মারাত্মক অবস্থানে চলে গিয়েছেন। আজকে এই হচ্ছে কি অবস্থা, সেই জায়গা নিয়ে আমি আলোচনা করছিলাম। আচ্ছা, পলাশ কিছু বলবার চেষ্টা করছিলেন, আমি পলাশকে থামিয়েছিলাম, পলাশের কাছে ঠিক এই জায়গায় আসবো। ফিরাদ হাকিমের নাম আসতেই আপনি যেটা বলবার চেষ্টা করছিলেন বলুন, আমি শুনে নিই, আমি তারপরে না বলছি, আমাদের পশ্চিমবঙ্গে অতগুলো জেলের মানে পরিকাঠামো নেই। এই তৃণমূল কংগ্রেসের জন্য একটা খাঁচা বানাতে হবে, মানে যেরকম সেই পশুদেরকে রাখা হয় না আলিপুর জু, সেরকম একটা জু বানাতে হবে। এরা সবাই দোষী, এরা কে কোথায় লুকোবে, কার পরে কার লাইন আসবে, এরা নিজেরাই সেটা ভেবে পাচ্ছে না। আজকে যারা আমাদের পশ্চিমবঙ্গের হার্ট স্পেশালিস্ট আছে, তারা বারবার ফোন করে বলছেন তৃণমূল নেতারা এত ফোন করছে, সবাই নাকি বুকের বাঁ দিকে চিনচিন করছে। তাহলে যদি 15 বছরের এতটাই ভালো কাজ করতো, পলাশ দেখবে এরপর আলিপুর জেলখানায় বসে তৃণমূলের কমিটি তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি আমি, দলটা ওইখানে আন্দোলনটা ওখান থেকেই শুরু হবে। একেবারে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনটা ওখান থেকেই শুরু হবে। থেকে তৈরি হলো, ওইখান থেকেই পরামর্শদাতা হিসেবে কাউকে রাখা হলো, ওখান থেকেই সর্বভারতীয় মানে সার্কাস পার্টিটা ওখান থেকেই শুরু হবে। সুতরাং এরা 15 বছর ধরে যে হত্যালীলা করে গেছে, আজকে দেবব্রতদা বলছিলেন যে কি পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, আমি আপনাকে বলছি ভয় কাকে বলে। অভিষেক ব্যানার্জির মুখ দেখে বলছিল না খুব ভীত। আগের বারের ভোট 21-এর ভোটের সময় 2 তারিখে আমাদের একদম পাশের পাড়াতে অভিজিৎ দা, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন যে তার কয়েক ঘন্টা আগে অভিজিৎ দা লাইভ ভিডিও করেছিলেন। ঠিক লাইভ ভিডিও করার পরে অভিজিৎ দা এলাকার অনেক নেতাকে ফোন করেছিলেন, সেই রকম ফোন এরকম আমার কাছেও এসেছিল। আমি ভয়ে অভিজিৎ দার ফোনটা তোলার সাহস পাইনি। মানে ভাবুন ভয় কাকে বলে, সেই সেরকম ভয় কিন্তু আজকে আমরা অভিষেক ব্যানার্জির মুখে দেখছি। আজকে এরা গণতন্ত্রকে হত্যা করে গেছে 15 বছর ধরে। এরা নিজেদেরকে ভগবানের উপরে ভেবেছিল, এরা ভেবেছিল পাকিস্তান চাঁদে চলে যাবে, কিন্তু কোনোদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যাবে না। সুতরাং আজকে
আজকে মানুষের যে জনরোষ তাদের উপর পড়ছে, আমরা চিন্তা ভাবনা করছি যে এই তৃণমূল কংগ্রেসের জন্য এরকম একটা বড় খাঁচা বানানো যায় কিনা, সেখানে সবাইকে একসাথে সাদর আমন্ত্রণ জানানো হবে। এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আপনারা জানেন যে আমরা বিজেপি হচ্ছে নিয়ন্ত্রিত শক্তি, বিজেপি সবসময় সবাইকে মানে বিরোধীদের রাখে। তারা যদি ওই দাদার কথা অনুসারে তারা যদি সেখানেও রাজনীতি করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, না, আমি আমরা তাদের বলছি সাধুবাদ এখনো জানাবো। তো প্রধান বিরোধী দল তৃণমূল, যদিও আসল তৃণমূল নকল তৃণমূল যাই হোক, আমি সেটা বলছি না, কিন্তু প্রধান বিরোধী দল তো তৃণমূল কংগ্রেস। তারা বিরোধিতা করবার জায়গায় আসবেন কি করে, সাধারণ মানুষকে মুখ দেখাচ্ছেন কি করে? এখন সেটাই, বেরোলেই ডিম ছুটছে। আপনারা বলুন এইভাবে কি আন্দোলন করা যায়? ওরা বলছে মানুষের জন্য লড়ছে, মানুষ ওদেরকে ডিম ছুটছে। আমি দেবব্রত বাবুকে একটা প্রশ্ন করবো। বলুন, দেবব্রত বাবুকে একটা প্রশ্ন করবো। দেবব্রত বাবু, মানে আমরা অভিজ্ঞতায় দেখেছি বাম আমলে এবং পরবর্তীকালে তৃণমূলের শাসনকালেও ধরুন এক শ্রেণীর মানুষকে দেখেছি মানবাধিকারের বিষয়ে বিভিন্ন সময় রাস্তায় নেমে স্টেটমেন্ট দিতে এবং সরাসরি এই সিপিএম হারমাদ এই কথাগুলো তাদেরই বাক্যবন্ধ। আমি নাম করে বলছি, ধরুন সুজাত ভদ্র, এপিডিআর। আজকে তারা তো আপনাদের সহযোগী শক্তি ছিল একটা সময়, যখন আপনারা আন্দোলন তৃণমূল ক্ষমতায় আসবে জোট গড়ে তুলছেন, সেই সময় যে মহাজোট তৎপরতা দেখাচ্ছিল, এরা আপনাদের সঙ্গে ছিলেন। আজকে এইভাবে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা কোথায়, সংগঠনটা কোথায়? সেই আপনিও তো এখন বিজেপির সঙ্গে আছেন, আবার দুদিন পর বিজেপি চলে যাবে, তখন আপনাকেও খুঁজে পাওয়া যাবে না। আমাকে মাথা ভাববেন, আপনি আপনার ল্যাঙ্গট সামলান। আপনার ল্যাঙ্গট আপনি খেপে যাচ্ছেন কেন? আপনি খেপে যাচ্ছেন কেন? শুনুন, রাজনীতি সম্ভাবনার খেলা, মানে এমনিতেই তো পাবলিক আপনাদেরকে রাজনীতি সম্ভাবনার খেলা, এবার যে পাবলিক আছে সেটাকে খেলাবে, আর তাকে ভোট দেবে তার পাবলিকের ভোট দিন না। ব্যক্তিগত ব্যস্ত হচ্ছেন কেন? বিজেপি থেকেও তো বলা হয়েছিল মাটির নিচে পাঠিয়ে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, উত্তরপ্রদেশের লোকদের পেটাবো। তখন কোথায় ছিলেন? গরম গরম বক্তব্যগুলো তৃণমূলে 2019-এর পর পার্টি অফিসগুলো দখল হচ্ছিল, যখন ভাঙা হচ্ছিল, তখন কোথায় ছিল? এখন মনে হচ্ছে দুদিন পর দেশ থেকে চলে যাবে। কোনো লোক টাকা নিয়ে বলুন 450 টাকা গ্যাসের দাম দেবার কথা ছিল, এখন 1000 টাকা গ্যাস হয়েছে, সেটা নিয়ে তো বলা যাবে না। তো এখন তো ন্যারেটিভ মাথায় গ্যাস উঠে যাচ্ছে। হ্যাঁ, গ্যাস উঠে যাবে তো। 450 টাকা গ্যাস দেবব্রত দা যে লিস্ট দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেই লিস্ট বিরোধী দলনেতা কি দিতে পেরেছেন এখনো পর্যন্ত? কারা কারা আক্রান্ত হয়েছেন সেই লিস্ট, কতজন? আক্রান্ত তো চোখের সামনে দেখছি। আমাকে বলুন না, একজন সাংসদ যাচ্ছে, সেখানে সানগ্লাস পরে একটা ড্রেস আপ করে দাঁড়িয়ে আছেন, ফটোশুট শো হচ্ছে, আর আপনাদের টিভিতে দেখাচ্ছে হাতে করে টিম হাতে টিম। তাদের সঙ্গে যা করেছে তাদের রাজনৈতিক পরিচয় জানে, তাদের রাজনৈতিক স্লোগান তো জানে। ওই যে মনুষ্যতর জীবের কথা বলছিলেন না দাদা, ওই মনুষ্যতর জীবকে মাতৃস্নেহে যারা পুজো করে তারা বলতে পারবে। বিজেপিকে সেখানে পাবেন না। অভিষেককে ডিমকে ছুঁড়েছেন, অভিষেককে ডিমকে ছুঁড়েছেন, দেখা যাচ্ছে চোখের সামনে কারা ডিম বিলোচ্ছিল। আজকে ডিম ছুটতে পারে দেখাতে গেছে। এখানে একজনের নাম হচ্ছে সে কে? না না, আকাশ গায়েন ভদ্রলোক কে? তার পরিচয় কি? এগুলো উত্তরগুলো দিন। ঘুরতো লাইনে দেবব্রত দলের সেনাপতি সে বলবে ডিজে বাজাবো, তা মানুষজন কি করবে? জনপ্রতিনিধিদের এই ধরনের বক্তব্য রাখা উচিত না। আমি তো আবার বলছি, আবার এই এখন বলে কি করবে? না না, দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ বলেছেন নিচে পাঠিয়ে দেবো। মাননীয় লকেট চ্যাটার্জি বলেছেন বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। কে বলছেন উত্তরপ্রদেশ থেকে পেটাবো? কে বলছেন শীতলকুচি করে দেবো? না না না, গুলিটা কপালে লাগলো। কিন্তু পরে মুখোশ পরে ডিম হাতে দিয়ে এনাকে হয়তো দেখা যাবে, কারণ তৃণমূল আমাদের সংস্কৃতি এটা না। তৃণমূলের সংস্কৃতি দেখাবো আমরা, তৃণমূলের সংস্কৃতি দেখাও, এই সংস্কৃতি ব্যাখ্যা চাই প্লিজ। দেবব্রত দা এক সেকেন্ড। আমি সোজা আবারও স্ক্রিনে বলবো, শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল নেতা বেরোচ্ছেন। সংস্কৃতি আপনাদের দেখুন কেন বেরোচ্ছেন, কেন এই ছবি দেখবো আমাকে ব্যাখ্যা দিতে হবে। তো শাস্তি হোক না, অসুবিধা কি? কেন লুকিয়েছিলেন? ছুঁড়ে মারা হবে। কেন লুকিয়েছিলেন? পুলিশকে কেন এভাবে বার করতে হবে? এটা কি ছবি? এর কি ব্যাখ্যা? এর কি ব্যাখ্যা আপনি বলে দিন আমাকে, এর ব্যাখ্যা কি হতে পারে? অপরাধী যদি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, শাস্তি নেওয়া হোক, তাতে কি হয়েছে? এখন কে কার প্রজ্জ্বল লেবান না কি করেছে তার দায় কি বিজেপি? না না না, আপনাদের বাবা রাম রহিম কি করে তার দায় কি বিজেপি নেবে? এরাই তো গুড বয় ছিল, এরাই তো দিদির গুড বয়, তথাকথিত দিদি এদেরকে গুড বয় বলতো। তাহলে এরা আজকে যদি সত্যি মানুষের জন্য কাজ করতো, তাহলে কেন শাড়ির তলায় লোকাতে হচ্ছে? আরে ওই যে আইন কানুন আছে, বিজেপি তো প্রকল্প যেগুলোকে দান ভিক্ষা বলতে, সেগুলোকে বলো জনমুখী প্রকল্প, ওই জন্যই তো বলতে হয়। তাহলে আপনারা কেন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচ থেকে সততার প্রতীক লেখাটা? কথা ঘুরিয়ে চলে যাবে, কথা ঘুরিয়ে না, কথাটা কেন তুলে ফেললেন? তোমরাই জয় করে কেন জনমুখী প্রকল্পে দান ভিক্ষা ভাতা যেগুলো ছিল এখন জনমুখী প্রকল্প হয়েছে। মানুষকে দাও, গ্যাসের দামটা কমাও, মানুষের এখন মানুষের
চাকরি খাওয়ার এ হয়েছে, মানুষের কাজ কেড়ে নিচ্ছ, মানুষের মাথায় কাজ কেড়ে নিচ্ছ, সেই থেকে বিরুদ্ধে দুটো প্রচার করলে একদম জনমুখী প্রকল্পে একটা সরকার শুরু শুরু করলো, তাতে জনমুখী প্রকল্পে চলে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। 50,000 দোকান মেরেছো, ডিম দিয়েছে। মানুষকে রাস্তায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষকে ঘোড়ার ডিম দিয়েছে। তাই সাধারণ মানুষই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের টোকরায় জনতার ডিম। খুব খারাপ। আপনারা যে আপনাদের যে একটা ডিম ফেটে যাচ্ছে, আপনারা এত ভয় লুকাচ্ছেন কেন? এত ভয় আপনাকে কেন? আপনাকে তো পাওয়াই তো এখানে। কোথায় গেল আপনাদের সব নেতারা? আমরা উত্তম হই না, তোমরা কোথায়? উত্তম হও, তোমাদের উত্তম হওয়ার তো তাহলে কে উত্তম কেউ আপনারা ওই ক্যাটাগরির মধ্যেই পড়েন না। সরকারি স্বাস্থ্য কেন্দ্র কিভাবে রাতারাতি পাঁচিল অফিস হলো? কাকে রাস্তা সমস্ত দাপুটে তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে এলাকা কাঁপতো। আজকে সেই এলাকার মহিলারা কার্যত মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই হচ্ছে গিয়ে অবস্থা আপনারা করেছেন, তৈরি করেছেন। আজকে সেই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। মানে এটা বুঝতে পারছেন তো যে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি শুধু হারাননি, যে ন্যূনতম সম্মান একটা রাজনৈতিক দল পাওয়া উচিত বা তাদের নেতাদের পাওয়া উচিত, সেই সম্মানটাও তারা হারিয়ে ফেলেছে। কি জয়ন্তদা? একদম। দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল তৃণমূল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আমরা কি দেখলাম, যে বিভিন্ন জনসংযোগের প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্প যেগুলোর মাধ্যমে জনসংযোগ তারা বিস্তার করবে। সেখানেও আমরা দেখলাম কি, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক কারা? মহিলারা। কাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে? পুরুষ মানুষের। জনসংযোগ বিস্তার হচ্ছে, পুরুষ মানুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, বিধবা ভাতাও পাচ্ছে? বিধবা ভাতাও পুরুষ মানুষ পাচ্ছে। আচ্ছা, এটা গেল এক। দুই, ভোটের জাস্ট আগে আরেকটা নতুন প্রকল্প কি হলো? পাড়ায় সমাধান। আমার 38 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে পাড়ায় সমাধানের অন্তর্গত। সেই পাড়ায় সমাধানের আমরা যে কাজের বহর দেখলাম, যেটা ইলেকশনের আগে শুরু হয়েছিল, ইলেকশন শুরু হতে আবার সেই কাজ বন্ধ হয়ে গেল। 10 লাখ টাকার কাজ তো হয়নি, কিন্তু 10 লাখ টাকার বিল কন্ট্রাক্টর জমা দিয়ে দিল। পাড়ায় সমাধান মানে ভোটে যাওয়ার আগেও পর্যন্ত চুরি করার সুযোগ এরা 1 ইঞ্চিও ছাড়েনি। আর এই বালতি দেখাচ্ছেন, বালতিটাও তো সরকারি প্রকল্পের অন্তর্গত, যে সবুজ বালতি নীল বালতি। আমার পাশের ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড জোড়াসাঁকো বিধানসভারই অন্তর্গত, কলকাতায় 27 নম্বর ওয়ার্ড। কৈলাস বস্তিতে চলে যান, কাউন্সিলর মীনাক্ষী গুপ্তার বাড়ির ঠিক সামনে রাস্তার উপরে আরেকটা 3 তলা বাড়ি রয়েছে, যেটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। শোনা যায় যে তার স্বামী তারই, মানে তিনি লোকাল প্রমোটার ডেভেলপার, তারই ওই বাড়ির সম্পত্তির মালিক। সেখানে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন দোতলায়, মানে ইনকমপ্লিট বাড়ি তো, দেওয়াল গাঁথনি হয়নি, দোতলায় ভর্তি এরকম সবুজ আর নীল রঙের বালতি স্তূপ। কি অবস্থা! গত 5 বছর ধরে। এটা তো আপনি তো একটা সাধারণ জিনিস দেখালেন। আজকে তৃণমূলের নেতাদের এই অবস্থা হয়েছে যে শাড়ি স্তূপের মধ্যে নিজেকে লুকোতে বাধ্য হচ্ছে। তার মানে এরা প্রয়োজন হলে শাড়ি পরে ঘোমটার তলায় খামটা রাস্তা এদের দ্বিধাবোধ করবে না। আজকে এই পর্যায়ে এই দলটা চলে গেছে, ভাবতেও অবাক লাগে যে কি প্রতিশ্রুতি, সমর্থন করেন, কি প্রতিশ্রুতি ওইভাবে ন্যাড়া করাকে সমর্থন করেন। তাহলে করে জয়ন্তদার কথা বলুন, বাড়ি পরিয়ে হাতে চুরি দিয়ে তাহলে পরে ঘোরা সমর্থন করেন। মানুষ আজকে দিশেহারা আর মাটিতে হাইকোর্টে তো অবজারভেশন করেছে, হাইকোর্টে তো বলছে এগুলো অন্যায়। এই ধরনের পদ্ধতি মধ্যযুগে হতো, এই মধ্যযুগীয় কালচার। না না, বলছেন হাইকোর্ট বলছে অন্যায়, তাহলে তো সেই ক্ষেত্রে বলতে হবে যে পুলিশ যাদেরকে কোমরে দড়ি দিয়ে উনি ঠিকই বলেছেন, এগুলো মধ্যযুগীয়, এগুলো মধ্যযুগীয়। এই মধ্যযুগ আনলোকে বাংলার বুকে এটা কি বার্তা যাচ্ছে? এই মধ্যযুগ রাজনীতি শেষ হয়ে যায় না, রাজনীতি চক্রাকারে ঘুরতে থাকে। একে দোষে দুষ্ট এই মধ্যযুগকে টেনে আনলো কারা? মধ্যযুগীয় বিবরণ বলছেন, এসব মধ্যযুগীয় ঘটনা। মধ্যযুগটাকে বাংলায় টেনে আনলো কারা? মধ্যযুগকে প্রাসঙ্গিক করলো কারা বাংলায়? বামেরা। যদি তাই হতো তাহলে সরাসরি আপনারা আরো 34 বছর ক্ষমতায় থাকতে পারতেন। আসলে মুশকিলটা কি জানেন? আপনারা এত নির্লজ্জ। তবু আমি আপনাকে হ্যাটস অফ করি, আপনার দলের প্রতি আনুগত্য অসামান্য। মানে এই স্তরের নির্লজ্জ আমি খুব কম দেখেছি, কিন্তু আপনার দলীয় আনুগত্যকে স্যালুট।
এবং একই সঙ্গে এটাও বলি, বাংলার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, তবু শিক্ষা দিতে পারেননি। আর আপনাদের মতো মানুষ 2 কোটি 41 লক্ষ মানুষ ভোট দিয়েছে, আপনারা যে 41% ভোট দিয়েছে, তাদেরকে অপমান করছেন কেন? এই হোয়াট অ্যাবাউটারি ছাড়া না, 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 তাদের অপমান করছেন কেন? 15 বছর কোনো অধিকার নেই আপনাকে। আপনাদের অপশাসন বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আপনারা 34 বছর দেখিয়েছেন, দিল্লি দেখিয়েছেন, গুজরাট দেখিয়েছেন, ইউপি দেখিয়েছেন, আজ পশ্চিমবঙ্গে এত প্রবলভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরেও নিজেদের দেখে শিক্ষা আরে নিচ্ছেন। 41% ভোট পেয়েছে, অদ্ভুত ভাবে আপনারা প্রত্যাখ্যাত যে মানুষ 2 কোটি 60 লক্ষ মানুষ ভোট দিয়েছে, তাদেরকে অস্বীকার করেন। একটি দল চতুর্থ স্থানে নেমে আসে, তবু দেখুন আপনি যে বিষয়ে জাজমেন্টাল হচ্ছেন না, যে কেন এদেরকে যদি না প্রকাশ্যে এইভাবে যদি বিষয়টা না হয় না, জনরোষ আরো ব্যাপকভাবে বিস্ফোরিত হবে। আপনাদের নেতা মদন মিত্র বলেছিলেন শেষের সেদিন ভয়ঙ্কর। সত্যি সত্যি আপনারা যে কজন মদন মিত্রের গাড়িতেও ডিম ছোড়া হয়েছে, সেটাও পারতেন না। অমিতাভ দা। মদন মিত্রকে দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হচ্ছে। কিন্তু মুশকিলটা কি জায়গায় জানেন তো, আপনারা জানেন না জনরোষ কি আগ্নেয়গিরির উপরে আপনারা এখন মানে পেছন শেখছেন। সত্যি সত্যি বলছি, একেবারে ছাড়কার হয়ে যেতেন আপনারা। তবু এখনো পুলিশ প্রশাসনকে, যেহেতু এই সরকার বেশ খানিকটা মানে শক্তি দিয়ে রেখেছে, ক্ষমতা দিয়ে রেখেছে, এরা আপনাদেরকে আড়াল করে অন্তত ঠিকঠাক তৃণমূল ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না, তৃণমূল লবিনী সংস্কৃতি শোনায়। না, আমরা ওই সংস্কৃতি বিশ্বাস করি না। আপনাদের নিজেদের সাজানো, তার অধিকাংশ আপনাদের নিজেদের সাজানো। না হলে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোন দিনে কেন সোনারপুর যাবেন যার পরদিন ওনাকে সিআইডি বা কিভাবে শুনেছিল দেখেছিলেন? প্রাণ সংশয় হতো, মানে ইটটা দেখেছিলেন কি? বিজেপি নেতা যারা শুনেছিল ঢুকতে পারবেন না, কোন একটা নার্সিং হোমের খাঁচায় ঢুকে পড়া যায়, যখন সেই নার্সিং হোম গুলো ভর্তি ছিল না, এত ঘটনা যে চিত্রনাট্যটা কোনোদিন মানে সম্ভব নয়, যে চিত্রনাট্যটার ওপর উনি ভর করে সিআইডির প্রশ্নবান এবং গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছিলেন। এত দুর্বল চিত্রনাট্য ছিল অমিতাভ দা। হ্যাঁ, এটা সবাই বোঝে, ওনারা ছাড়া লোক হাসানো চিত্রনাট্য। এটা ছিল আমি বলছি যে তৃণমূল দলের তৃণমূল স্তর থেকে কিভাবে মন্ত্রী স্তর পরিণত হয়েছে। তৃণমূল স্তরের চোর মানে পঞ্চায়েত স্তরের যারা চোর, বালতি চোর, পুকুর চোর, নদীর পার চোর, আমি অনুরোধ করবো জয়ন্তদা, সেখান থেকে যাতে আমরা আজকে তারা আমি বলছি রাহুল গান্ধীর সাথে যাতে শিকারা খেতে না দেখি আমরা এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা যাতে না দেখি আমরা। পলাশ বলুন। দেখুন, আজকে আমরা 4 জন আছি, 4 জনেরই মত আলাদা হবে, সেটাই স্বাভাবিক। এবং রাজ্যে পালাবদল হয়ে গেছে, এই উত্তেজনা করবেন না। সাধারণ মানুষ একটু শান্তি চায়, শান্তিতে আছে, সবার কাছে অনুরোধ করবো। দেখুন, তৃণমূল কংগ্রেস কী করেছে, কীরকম হত্যালীলা চালিয়েছে। 32 নম্বর ওয়ার্ড, কাউন্সিলরের নাম শান্তিরঞ্জন কুণ্ডু, ভোটের আগে এলাকায় পোস্টার পড়লো, আবার শান্তি, পাশে একটা কোয়েশ্চেন মার্ক। দেখুন, যেভাবেই প্রচার করতেই পারে। এবং ভোটে জেতার পরে কি হলো, এলাকায় যত বিজেপির কর্মী ছিল সবাইকে মারা হলো, দোকানপাট ভেঙে দেওয়া হলো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো, সবাইকে পাড়াছাড়া করা হলো। এলাকাতে আবার পোস্টার পড়লো, কি জানেন? না, আপনার এই কথা শুনতে করে কোচবিহারে পোস্টার দেখা একটুখানি। কোচবিহারে চলে যাই আমরা, চাকরি দেওয়ার নামে বিপুল কাটমানি নিয়েছেন। কারা নিয়েছেন? দুজনের নামে পোস্টার পড়েছে। বিধায়ক সঙ্গীতা রায়, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, তার বাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে আজকে। আমি কোচবিহারের সেই পোস্টারিংটাও দেখাতে চাই, আমরা এই মুহূর্তে দেখাই সেই ছবিটা। বলুন, আপনি বলুন, পলাশ বলুন। এই তো ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখুন না। দেখুন, তারপরে পোস্টার পড়া পড়েছিল ওখানে যে পোস্টার পড়েছিল সেটা ওম শান্তি। জানেন ওম শান্তি কখন বলা হয়? তার মানে ভাবুন, তৃণমূল কংগ্রেস এইভাবেই শুধু মানুষের জীবনকে নষ্ট করে দেয়নি, বিরোধী যারা করতো 21 সালে বহু বিজেপির কর্মীকে মুচলেখা জমা দিতে হয়েছে যে এই পার্টির আর কোনোদিন করতে পারবো না। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে বলা হয়েছে আরএসএস করলে কোতল করা হবে, সেই ভিডিও সমাজ মাধ্যমে বারবার ভাইরাল হয়েছে, আপনারাও দেখিয়েছেন। সুতরাং যেরকম জীবনের চ্যালেঞ্জ নিয়ে বহু বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করেছে বলে আমরা ক্ষমতাতে এসেছি। আমরা স্বীকার করি বহু জঙ্গি সংগঠনের নেতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায় সাপোর্ট করেছে। একদম একদম। আজকে মনোজ আগরওয়াল সাপোর্ট করেছে বলো, জামাতিরা বলছে যে মমতা ব্যানার্জি কেন নেই, তারা চিন্তায় পড়ে গেছে। মনোজ আগরওয়াল আর জ্ঞানেশ কুমার সাপোর্ট করেছে বলে এতটাই পপুলারিটি, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলে চ্যানেলে আলোচনা হচ্ছে মমতা ব্যানার্জির নামে, রাহুল গান্ধীর নামে। সুতরাং এরা যে কারা, এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী, সেটা এদের কর্মকাণ্ডেই বোঝায়। তাই বলছি যে আজকে বাংলার পরিবর্তন কিন্তু
আজকে বাংলার এই পরিবর্তন তৃণমূল আর খুব বিজেপি মানে বাংলায় ভয়ঙ্কর ভাবে অন্তত হয়েছে। একে অপরের পরিপূরক। আজকে যারা আজকে বিজেপি যে কংগ্রেস আর বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এই পশ্চিমবাংলায় শুরু করেছে, আপনারা ধর্ম কি তার বোঝেন? স্বতঃস্ফূর্ততা আজকে- প্রাপ্ত হয়েছে তৃণমূল আজকে- কংগ্রেসের সেই সাপোর্টে। চিৎকার করলে তৃণমূল হবে না, কংগ্রেস দাদা। একটা পার্টিকুলার কমিউনিটিকে যেভাবে প্রাধান্য হ্যাঁ। দিয়েছে, হ্যাঁ, ওই সেটা জন্য বিজেপি আপনারা- ধর্মীয় ওই মেরুকরণকে জন্য- আরো ওই জন্য প্রশ্রয় কংগ্রেস দিয়েছে। মুক্ত ভারত কারণ গঠিত হচ্ছে। ধর্মীয় মেরুকরণকে ওই জন্য যদি আজকে কংগ্রেস প্রশ্রয় না যেদিন- দিত তৃণমূল, যেদিন তাহলে গণতন্ত্রের আজকে বোকা বিজেপি বাক্সটা ক্ষমতায় আসতে পারত আপনাদের না। ওই গান্ধী বিজেপি ফ্যামিলি থেকে বের করে তৃণমূলের আনতে দ্বারা পারবেন, প্রভাবিত সেদিন ভাষণ এবং দেবেন তৃণমূল এখানে। বিজেপির দ্বারা প্রভাবিত। সেই প্রভাবের কারণে কংগ্রেস একটা ইতালির দ্বারা প্রভাবিত, তারা কংগ্রেস বলতে ইতালির পারে দ্বারা যে প্রভাবিত, আমাদের আর সরকার সিপিএম চলছে, চীনের দ্বারা, কংগ্রেস আর সেই ইতালির জন্য দ্বারা প্রভাবিত। তৃণমূলের সুপ্রিমো দাঁড়িয়ে আজকে- বলে আজকে যে আমাকে আমরা যদি সরে যাই তাহলে 1 মিনিটের মধ্যে আপনাদেরকে শেষ করে দেবে আচ্ছা, কমিউনিটি, এবং তার ফায়দা লোটে বিজেপির মতো আচ্ছা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দল। জয়ন্তদা আপনারা তো ভোটের আগে বলতেন বিজেপিকে রুখতে কংগ্রেস হচ্ছে আসল বিকল্প। কংগ্রেসের আজ যখন বাংলার আজ যখন বাংলার মানুষ চুজ করেছে 208টি আসন জিতিয়ে দিয়েছে, না আপনাদের তো বলতে হবে যে একটা বিশেষ বুঝলাম। এরা সেকুলারিজমের নামে একটা বিশেষ সম্প্রদায় উস্কানি দিয়েছে। আজকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবার একই। এরা হচ্ছে জয়ন্ত তাহলে 29-এ ক্ষমতায় নেই বলে আজকে মমতা বেশ কংগ্রেস কতদিন ক্ষমতায় নেই? ওকে। দেখতে পেল না। ক্ষমতায় আনতে সাহায্য করে, সেই জন্য আজকে পশ্চিমবাংলা বিধানসভায় যে বিরোধী দল, সেই বিরোধী দলটা পর্যন্ত বিজেপির বি টিম, বিজেপির দ্বারা আরে প্রভাবিত। তোমরা আচ্ছা বিজেপি তোমরা তো বেশ আপনাদের আশীর্বাদ আমি যে প্রশ্নটা করছিলাম, এত এভাবে বললে পরে আমি আর প্রশ্নই করতে পারবো না। দিকে চলে গেছে। এই বিরোধী দলকে সত্যিকারের বিরোধিতা করতে আদৌ সম্ভব? এই বিরোধী পরিষদীয় দল তাহলে পরে আমাকে বলুন। আচ্ছা INDIA আচ্ছা দিল্লিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দিল্লিতে তো আমরা দেখেছি জোটে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় তারা একসঙ্গে সিঙ্গারা খেয়েছেন, আমরা তো দেখেছি এই ছবিগুলো, আমরা দেখিনি। বাংলায় ভোটের ময়দানে এসে লোক দেখানো কুস্তি লড়া, এটা তো মানতে হবে, মানুষ তো এগুলো দেখছেন। আচ্ছা মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তো আমরা খিল্লি করতে গেছে। যখন বিজেপির এই মন্ত্রী কংগ্রেসকে ছিলেন, নিয়ে, কংগ্রেস বাবুল সুপ্রিয় যখন মানুষ তো বিজেপির ভোট মন্ত্রী দিয়ে ছিলেন, বিজেপিকে এনেছেন। তখন তো মমতা ব্যানার্জির সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলেন। বেশ অমিতাভদা চলে গেলেন। তাহলে কি আমরা দেশের জনগণের স্বার্থে এরা নয়। আমি আর হয়তো যেতে পারবো না। অমিতাভদার কাছে আসতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি কংগ্রেসে যোগদান করেছে নাকি রাহুল গান্ধী? এরপর কি হবে আমি জানি না, তো দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 30 সেকেন্ডস দাদা, বেশ একদম 30 সেকেন্ডস দাদা, অমিতাভদা 30 সেকেন্ড। জীবন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন, কারণ উনি বুঝেছেন উনি এবং ওনার রাজনীতি দুটোই প্রসঙ্গ হারিয়েছে। সর্বভারতীয় প্রেক্ষাপটে তো বটেই, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, এমনকি পাড়া গলির প্রেক্ষাপটেও আর তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রাসঙ্গিক হতে পারবে না, কারণ তৃণমূল শব্দটি শুনলেই সম্ভবত অভিধানেও তস্কর, চোর ইত্যাদি প্রতিশব্দ আগামীতে ওই ডিম যাতে না অন্তর্ভুক্ত খেতে হয় হবে, তাই জন্য পালিয়ে এবং গেছে। সেই ডিম দিকেই যাতে যখন খায় না যাচ্ছে, কোন ভারতবর্ষ থেকে বহু রাজনৈতিক দল উত্থান হয়েছে, নির্বাচনে হেরেছেন, কিন্তু এই রকম লোক নিন্দে নিয়ে কোনো দলকে ক্ষমতা ছাড়তে হয়েছে এমনটা ইতিহাসের তাই। দৃষ্টান্ত নেই। এরা একমাত্র দল যারা রাস্তা দেখিয়ে দিয়ে গেল। খুব তাৎপর্যপূর্ণ, আমাকে শেষ করতে হবে, আর সময় নেই জয়ন্তদা, বাংলার বিতৃষ্ণা আর সময় নেই দাদা, আর সময় নেই। ঠিক আছে, আজকে ক্ষমতা ছিল। ধন্যবাদ পলাশকে, ধন্যবাদ দেবব্রতদা, জয়ন্তদা, অমিতাভদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এখন থাক নজর আমাদের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংও করতে চেয়েছিলেন সেটাও করতে পারেননি, তারপরে দিল্লি চলে গিয়েছেন তিনি। এখন দেখার কি হতে চলেছে।